হ্যালো, সালাম সাহেব শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, বলেন। আচ্ছা কি অবস্থা ভালো আছেন? হ্যাঁ, আছি, বলো। আপনার সফটওয়্যার ঠিকমতো চলতেছে? হ্যাঁ, সফটওয়্যার ঠিক মতো চলতেছে। আমি সবগুলো একবারে তৈরি করে আপনাকে পাঠাবো। ঠিক আছে। সবগুলো আমি তৈরি চিন্তা করে করতে পাঠানোর চিন্তা করলে কখনোই সবগুলো পাঠানো হবে না। বুঝছেন? আপনি যে কাজ তিনটা তৈরি করে করতেছেন, রাখ। কাজ হ্যাঁ, করতেছেন হ্যাঁ, কতটুক হচ্ছে কি হচ্ছে না, এটা আমাকে হ্যাঁ, হ্যাঁ। ডেইলি যতটুকু পারেন ইনবক্স করবেন। আমি ঠিক আছে। আপনাকে ফলো হুম, আপে না রাখলে আপনার মানে অগ্রগতি পরিবর্তে উল্টা হয়ে হুম। যাবে। ওকে, ওকে। আমরা কিন্তু আস্তে আস্তে ক্লাস ডিপের দিকে চলে যাচ্ছি। সো হুম, বেসিকগুলা দ্রুত আয়ত্ত করার চেষ্টা করেন। সব কিছুই বেসিক, হুম। বাট বেসিকেরও তো একটু ডিপ লেভেল থাকে। ওকে। ইভেন আপনাদের ব্যাচে খুব স্লো ক্লাস নেওয়া হয়েছে। এত স্লো ক্লাস আমি কোনো ব্যাচেই নিই না। আমরা হুম, আরেকটু আগানোর চেষ্টা করতে হবে। হুম। আচ্ছা রেকর্ডিং স্টার্ট আছে। ইভেনা তিন্নি ম্যাম আপনি আছেন? জি আছি। আচ্ছা আমরা শুরু করে দেই আজকের ক্লাস, বাকিরা আসতে থাকুক। আমরা মনে হয় এক্সট্রুড বস, এক্সট্রুড কাট, রিভলভ বস বেস, রিভলভ কাট এই বিষয়গুলো আলোচনা করছি। আপনাদের এইগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কি এই যে চারটা টুলস নিয়ে? আচ্ছা, আমার মাঝে মাঝে দেখতেছি রিভলভ কাটে হুম মানে দুইটা একসাথে কেটে যায়। মানে ওই যে প্র্যাকটিসটা করাইছিলেন যে বল উপরে একটাই ফ্ল্যাঞ্জের, তা আমি হুম। কাট করতে গেলে কখনো দেখা যাচ্ছে শুধু ফ্ল্যাঞ্জটা কাটতেছে, আবার কখনো দুইটাই কাট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি বলি, এখানে ফ্রন্ট প্লেনে আপনি যদি রেক্টেঙ্গল ড্র করেন, এই রেক্টেঙ্গলটাকে যদি আপনি রোটেট রিভলভ করেন, তাহলে কি হবে? এটা পুরাটা সলিড হবে। কারণ এখান থেকে এই পুরা জিনিসটাই তো এই এক্সিসের সাপেক্ষে চারিদিকে রোটেট হচ্ছে। ঠিক আছে? যদি বাই এনি চান্স এই লাইনটা একটু সরে আসে, মাঝখানে যে রেফারেন্সটা সেই রেফারেন্সে যদি ফাঁকা জায়গা থাকে, তাহলে কিন্তু সেটা গ্যাপ ক্রিয়েট করবে। বিষয়টা কীরকম? আমি এই জায়গায় যে পয়েন্টটা আছে সে পয়েন্টটাকে একটু সরাই দিচ্ছি, এরকম সরাই দিলাম। আর মাঝখানে একটা সেন্টার লাইন ড্র করলাম। এই যে মাঝখানে একটা সেন্টার লাইন ড্র করলাম। এইবার যদি আমরা রিভলভ করি, তাহলে মাঝখানে কি অটোমেটিক একটা হোল ক্রিয়েট হচ্ছে। এইবার আপনি এই ড্রয়িংটাকে যদি আবার একটা কাজ করেন, যে কি করেন, মাঝখানে এইটা ড্র করে দিলেন, তাহলে কি হবে? এই যে যে ডাবল ডাবল থাকার কারণে এইটুকু কিন্তু অটোমেটিক কাট হয়ে যাবে। সো এই যে যে একটা আছে, এই লেয়ারটাই শুধুমাত্র চারিদিকে রিভলভ হবে। দেখেন, এটা তো আসলে স্কেচ প্রবলেম, এরকমভাবে রিভলভ নিতে পারে না। তো এখানে কাট করে দিতে হবে আর কি, ট্রিম করে দিতে হবে। ট্রিম করে দিলে এটা ক্লোজ কন্ট্রোল হয়েছে, অ্যান্ড স্কেচ থেকে বেরোলে দেখেন এখানে অটোমেটিক কাট হয়ে গেছে। তো রিভলভ কাট করার কোনো প্রয়োজন হয় নাই আমার প্রথম স্টেজে। বাট আপনার যদি মনে হয় যে এমন এমন কাট আছে যেগুলা আমি এক স্টেজে করলে আমার পরবর্তীতে সমস্যা হবে, সেই জন্য আপনি একটা কাজ করতে পারেন। এই যে যে স্কেচটা আছে এই স্কেচটাকে সেকেন্ড টাইম আর একবার ইউজ করতে পারেন। ফার্স্ট ফার্স্ট টাইম কীভাবে ইউজ করতেছেন, যে এটা ক্লোজ, ফার্স্ট টাইম এটা ক্লোজ থাকলো, সেই অবস্থাতে করলেন। সেকেন্ড স্টেজে আপনি আবার একটা ড্রয়িং করলেন ওই ড্রয়িংটা সাপেক্ষে। যেমন এই যে কাজে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটাকে আমি শো করলাম, এই ফ্রন্ট প্লেনে আবার আমি স্কেচ করলাম। স্কেচ করার পর আগের স্কেচটাকে আমি কনভার্ট করলাম। ঠিক আছে? এই যে আগের স্কেচটাকে কনভার্ট করলাম, কনভার্ট করার পর এই যে যে কনভার্ট এন্টিটিস আছে এগুলোকে আমি একটু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়াতে এই লাইনগুলো কিন্তু এখন উপর দিকে উঠতেছে, এই লাইনটা উপর দিকে উঠতেছে। এখন যদি আপনি আবার রিভলভ কাট দেন,
এই যে এইদিকে যদি মনে করেন যে এতটুকু কাট করতেছেন, এদিকে এতটুকু কাট করতেছেন, সেটা আপনি করতে পারবেন। এই জায়গায় এই লাইনটাকে সোজাভাবে সংযোগ করে দেন। সোজাভাবে সংযোগ করে দিলাম। তারপর আমার এই লাইনগুলো দরকার নাই, ডিলিট করে দিই। এইটার সাপেক্ষে রিভলভ করব। সো দেখি রিভলভে যাওয়া যায় কিনা। রিভলভ না, রিভলভ কাট। এই যে, তাহলে কি রিভলভ কাট হয়ে গেছে। এখন আপনার যদি রিভলভ কাটের পরিবর্তে ওই জায়গাটা ফিল করার দরকার হতো, এমন হইতো যে না আমি রিভলভ কাট করব না, ফিল করব, তখন ওই স্কেচটা করার পর রিভলভ বসবেস অ্যান্ড অ্যাক্সিস এটাই। তাহলে দেখেন মার্জ রেজাল্ট যখন রাখবেন তখন এই যে মাঝখানে যে গ্যাপটা ছিল ওই গ্যাপটা আর দেখা যাবে না, একদম সলিড মনে হবে। বুঝছেন? আচ্ছা, আপনি কি এইটাই বলছিলেন নাকি অন্য কোনো বিষয় বলছিলেন? আমি বলছিলাম যে ধরেন প্রথমে তো একটা বল আঁকলাম রিভলভ দিয়ে, হুম। এটার উপরে আবার ফ্ল্যাঞ্জ আঁকছি, ওটা তো দুইটা রিভলভ না? রিভলভ 1 রিভলভ 2 এরকম করেই তো আসে। আপনার পিসিতে কি দেখাতে পারবেন একটু কোনটা দেখাচ্ছেন? উম, এখন তো দেখানো পসিবল না। আচ্ছা, আপনি আমাকে বলেন, আমি ড্রয়িং করি। রিভলভ 1 রিভলভ 2 বলেন। প্রথমে আমি কি করব? হলে এখানে একটা এরপরে যখন আমি রিভলভ কাট করতে গেছি, এই তখন দেখি ওই দুইটাই কাট হয়ে গেছে, পুরো ফ্লেঞ্জটাও কাট হয়ে গেছে, নিচের বলটাও কাট হয়ে গেছে। মানে আমি তো কাট করতে চাইছিলাম শুধু ফ্লেঞ্জটা। হুম, এবার কি করতে চাচ্ছেন? এইটা কাট করতে চাচ্ছেন? জি, শুধু উপরেরটা কাট করতে চাচ্ছি, এ- নিচেরটা না, কিন্তু এই দুইটাই কাট হয়ে যাচ্ছে। উপরেরটা কাট করতে চাচ্ছেন? উপরে জি, পুরোটুকু পুরোটুকু? পুরোটুকু না, ওটার মধ্যে অর্ধেক কাট করতে গেছিলাম, 180 ডিগ্রির মতো করে। ও আচ্ছা, 180 ডিগ্রি কাট করবেন। তাহলে এই স্কেচটা আরেকবার ইউজ করেন, ইউজ করে রিভলভ কাট দেন। তখন আপনার 180 ডিগ্রি এখানে লিখে দেন যে মিড প্লেনের সাপেক্ষে 180 ডিগ্রি। তাহলে দেখেন এই যে 180 ডিগ্রি কাট হয়ে যাচ্ছে নাকি? এখন যদি মনে হয় যে উপরের টুকু শুধু লাগবে, তাহলে আপনার এই যে স্কেচটা আছে না, এই জি। স্কেচটা মডিফাই হবে। এই যে হুম, স্কেচটা আছে না, এই স্কেচটা আপনাকে জি। আরেকবার একটু কনভার্ট এন্টিটি করে নিতে হবে। বিষয়টা কীরকম দেখাচ্ছি। এই স্কেচটা এখানে স্কেচ করলাম, এটাকে কনভার্ট করলাম, কনভার্ট করার পর এটাকে এক্সটেন্ড করলাম, নিচে যতটুকু আছে এটুকুকে কেটে দিলাম। তারপর রিভলভ কাট, অ্যাক্সিসটা তো হাইড হয়ে গেল। 180 ডিগ্রি, 180 ডিগ্রি, সেটা আবার মিড প্লেনের সাপেক্ষে হলে মিড প্লেন, এরকম। জি, জি। সেকেন্ড টাইম স্কেচটাকে যদি ইউজ করতে চান তাহলে স্কেচটাকে কনভার্ট এন্টিটি করে নেবেন। একটা প্লেনে স্কেচ করবেন কনভার্ট করে, তারপরে যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটুকু কেটে দেবেন। আচ্ছা। এই জায়গাটাতে এই জায়গাটাতে আপনি ডিরেক্ট এক্সট্রুড কাট করতে পারতেন। এক্সট্রুড কাট, যেমন এইখানে একটা স্কেচ করলেন, দেন এই জায়গা এরকম একটা লাইন ড্র করলেন, করার পর আপনি বলতেছেন যে এক্সট্রুড কাট দিব। এক্সট্রুড কাট এক্সট্রুড কাট মানে এই দিকে যা আছে সব কাটবে, ফ্লিপ করে, সরি ফ্লিপ না, এখান থেকে ডিরেকশন রিভার্স করতে হবে। ডিরেকশন থ্রু অল দিলে তো হবে না, ব্লাইন্ড,
এখানে 1 মিলিমিটার কেন আসলো? আচ্ছা যাই হোক, তাহলে আপনি একটা কাজ করেন, এইখানে কনভার্ট করে দেন। এই যে লাইনটা আছে এটাকে এইখান থেকে কনভার্ট করে দিয়ে ওটা কেটে দিতে পারেন। অ্যান্ড এক্সট্রুড কাট, যেহেতু আপনার এটা সোজা হবে এইভাবে করতে পারেন। যদি 360 ডিগ্রি হয় বা 120 ডিগ্রি হয়, তাহলে এদিকে আর এদিকে মধ্যবর্তী অ্যাঙ্গেল যত আসে তত দিবেন, এক্সট্রুড কাট করতে পারেন। কিন্তু এক্সট্রুড কাটটা সব জায়গায় অ্যাপ্লাই হয় না, যার কারণে রিভলভ কাটটাও প্র্যাকটিসে আমাদের আনতে হবে, আপনি যেটা চাচ্ছিলেন ওইভাবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, আমরা নেক্সট যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিভলভ করার জন্য আমাদের মাঝখানে কি লাগে? অ্যাক্সিস লাগে। অ্যাক্সিস ছাড়া কিন্তু হয় না। সো অ্যাক্সিসটা আপনি দুইটা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে ফ্রন্ট অথবা টপ, রাইট সাইড। এই দুটা প্লেনের মাঝখানে, যে কোনো একটা প্লেনের মাঝখানে একটা ড্রয়িং করতে পারেন। যেমন এই যে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করছি। এই লাইনটা কোথায় ড্র করা হয়েছে? এই লাইনটা ড্র করা হয়েছে এই ফ্রন্ট প্লেনে। দেখেন, ফ্রন্ট প্লেনের উপরে একটা সোজা উপরের দিকে লাইন ড্র করা হয়েছে। তো আপনি যদি মনে হয় যে আপনার একটা অ্যাক্সিস দরকার, তখন ফ্রন্ট প্লেনে বা রাইট প্লেন যেটা ভার্টিক্যাল, যার অ্যাক্সিস, যার সাপেক্ষে মূলত আপনার রিভলভটা হবে, সেটাকে একটু ফিল করতে হবে। সেই জায়গায় যদি আপনি একটা মাঝখানে লাইন ড্র করেন, ওই লাইনের সাপেক্ষে জিনিসটা রিভলভ হবে। তো আমি রাইট প্লেনেও যদি ড্র করি, আমার স্কেচটা কিন্তু সেম জায়গায় আসবে। এই যে দেখেন, সেম জায়গায় হচ্ছে। কিন্তু আপনি যদি টপে আঁকতে চান, টপে কিন্তু হবে না। টপ হচ্ছে কি নিচের দিকে, তো এই প্লেনে নেওয়া যাবে না। রিভলভ করার সময় এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমাদের অ্যাক্সেস না থাকে, তখন আমাদের অ্যাক্সেস ক্রিয়েট করতে হয়। এখন এটা হচ্ছে আপনার মানে নিজস্ব ওয়ে, আপনি কখন কোন সময় ক্রিটিক্যাল প্রবলেমটাকে কীভাবে সলভ করতেছেন। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে দুইটা প্লেন যদি থাকে এবং তাদের মধ্যবর্তী যদি একটা অ্যাক্সিস আমাদের প্রয়োজন হয়, তখন আমরা রেফারেন্স জিওমেট্রিতে চলে যাব। দুইটা প্লেনকে সিলেক্ট করে এখানে অ্যাক্সিস ক্রিয়েট করা যায়। অ্যাক্সিসে ক্লিক করবেন, দেখবেন যে ওই দুইটা প্লেনের সংযোগ বিন্দু বরাবর অ্যাক্সিস ক্রিয়েট হচ্ছে। এবং এই যে দেখেন, এখান থেকে ওকে দিবেন, তাহলে একটা অ্যাক্সিস তৈরি হচ্ছে। এইটাকে আমরা বলবো আমাদের কাস্টম অ্যাক্সিস। ওকে, আর একটা অ্যাক্সিস আছে, সেটা হচ্ছে আপনার, এটাকে আমি একটু আপাতত হাইড করে রাখি। আর একটা আছে টেম্পোরারি অ্যাক্সিস। টেম্পোরারি অ্যাক্সিস হচ্ছে কি, যে এইটা টেম্পোরারি অ্যাক্সিস মানে হচ্ছে আপনি যদি কোথাও সিলিন্ড্রিক্যাল মানে এক্সট্রুড দেখেন বা এক্সট্রুড কাট দেখেন, তাহলে বুঝবেন ওইখানে একটা মানে আছে, অ্যাক্সিস আছে। ওই অ্যাক্সিসটা যদি আপনার সেকেন্ড টাইম ইউজ করা লাগে, তাহলে কষ্ট করে আর ওইখানে অ্যাক্সিস ড্র করার প্রয়োজন নাই। আপনি টেম্পোরারি অ্যাক্সিসকে ভিউ করে মানে হাইড করে দিতে পারেন। অ্যাক্সিসের বিষয় যে দুটা বিষয় দেখালাম, দুটা বিষয় কি বুঝছেন সবাই? হ্যালো? না বুঝলে বলবেন, আমি আরেকবার বলবো, কোনো সমস্যা নাই। কিন্তু কথা বলতে হবে। আজকের যে টপিক, সেটা আজকের মধ্যে শেষ করাটা আমাদের উচিত। আজকের প্রবলেম যদি আপনি কালকে মানে প্রশ্ন করেন, করতেই পারেন, আপনার অধিকার আছে। আপনি প্র্যাকটিস করার সময় অনেক সমস্যা হবে, সেগুলো আপনি নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবেন। কিন্তু চেষ্টা করা আজকের কাজ আজকেই শেষ করা। আমি এখন যেটা দেখাইছি, যদি এটা বুঝে থাকেন, তাহলে ক্লাসে মানে পরে যখন প্র্যাকটিস করবেন তখন বুঝবেন আরও সহজে। আর যদি এখন মাথার উপর দিয়ে যায়, দেখবেন তখন কিছুই মনে পড়তেছে না। আমি আরেকবার বলি, তারপরে আবার আপনাদের জিজ্ঞাসা করি। আমাদের রিভলভ বস বেস বা রিভলভ কাট, এই যে টুলসটা দেখতেছেন এবং এই যে টুলসটা দেখতেছেন, এই দুটা টুলস ইউজ করার জন্য আপনাকে মাস্ট অ্যাক্সিস লাগবেই। এখন অ্যাক্সিস কিছু কিছু জায়গায় থাকে, কিছু কিছু জায়গায় থাকে না। যেমন আপনি এমন একটা জায়গায় কাজ করতেছেন যেখানে দেখতেছেন সিলিন্ড্রিক্যাল একটা
অংশ আছে। সিলিন্ড্রিক্যাল অংশ থাকলেই বুঝতে হবে সেইখানে অ্যাক্সিস আছে। যেমন এইখানে হাফ সিলিন্ড্রিক্যাল আছে, তারপরেও কিন্তু এখানে একটা অ্যাক্সিস আছে। ওকে? সেই ধরনের অ্যাক্সিসকে আমরা অনেক সময় এখান থেকে শো করতে পারি, বা এখান থেকে যদি প্রয়োজন না হয় আমরা এখান থেকে হাইড করে রাখতে পারি। আমি একটা কাজ দেখাই। মনে করেন আমি একটা ছোট একটা সার্কেল আঁকতেছি। এটাকে এক্সট্রুড কাট দিচ্ছি। এক্সট্রুড কাট দিলাম। এবার এটাকে একটু দেখেন, যতগুলো সিলিন্ড্রিক্যাল হোল ক্রিয়েট হয়েছে প্রত্যেকটা জায়গায় একটা অ্যাক্সিস দেখা যাচ্ছে। সো এমন হইতে পারে যে আপনার এই অ্যাক্সিসে কোনো একটা অপারেশন আছে, সেই সময় আপনার যদি এটাকে শো করাইতে মন চায় তাহলে আপনি এখান থেকে যে শো করাই দিবেন। আর যদি মনে হয় যে না, এটা আমার এখন প্রয়োজন নেই, আমরা এখান থেকে হাইড করে রাখবো। দেখেন এখন আর নাই। তো এইটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, সেই জায়গায় যদি আমার কোনো অ্যাক্সিস ক্রিয়েট করতে হয় তাহলে আপনি ওই বরাবর প্লেন খোঁজার চেষ্টা করেন। যদি প্লেন থাকে তাহলে অ্যাক্সিস ক্রিয়েট করাটা সহজ। আর যদি প্লেন না থাকে তাহলে প্লেন ক্রিয়েট করতে হবে। প্লেন ক্রিয়েট করবেন কিভাবে? আমি মনে করেন এই বরাবর আমার একটা দরকার, অ্যাক্সিস দরকার এই বরাবর। তখন আমি একটা কাজ করতেছি কি, এইখান থেকে এইটার সেন্টার বরাবর একটা লাইন ড্র করলাম। আবার এইটা থেকে এই দিকে একটা লাইন ড্র করলাম। তাহলে দুইটার মধ্যবর্তী ভার্টিক্যাল একটা রিলেশন দিয়ে দিলাম। ভার্টিক্যাল রিলেশন দেওয়ার পর এটা তো আমার আগে থেকেই ছিল, বা এটা যদি না থাকে তাহলে আপনি এই প্লেনের একটু উপরে আর একটা প্লেন ক্রিয়েট করে নেন। এই প্লেন থেকে একটু উপরে, এই যে দেখেন, এই যে উপরে একটা প্লেন ক্রিয়েট হচ্ছে। কতটুকু উপরে নেবেন এটা ফ্যাক্ট না, এটা আপনার কাজের সুবিধার্থে যতটুকু প্রয়োজন হয় এতটুকু উপরে আমি একটা প্লেন নিলাম। নেওয়ার পরে আমি এখানে কি করব, একটা স্কেচ করব। স্কেচ করতে এসে সেম কাজ করব, এইটা আর এইটাকে কনভার্ট করে দেব। এই লাইনটা যেহেতু আমাদের অরিজিনাল কাজ না, সো আমি এটাকে রেফারেন্স জিওমেট্রি করে দিচ্ছি, কনস্ট্রাকশন জিওমেট্রি করে দিচ্ছি। এই দুটা জিনিস যদি থাকে তাহলে আপনার প্লেন তৈরি করাটা সহজ। রেফারেন্স প্লেনে যান, এই দুটা লাইনকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দিলে কি মাঝখানে একটা প্লেন তৈরি হয়ে গেল। ওকে, এখন আপনি যদি চান যে আমি এই প্লেনের উপরেই আমি একটা অ্যাক্সিস তৈরি করব, কোনো ব্যাপার না, এখানে একটা লাইন ক্রিয়েট করেন। এই যে লাইনটা আমি ক্রিয়েট করলাম, এটা দৌড়চ্ছে, তাহলে এই বিন্দুর সাথে সংযোগ হওয়ার কথা। ওকে, তো এটা কি একটা আমার এই বিন্দুতে অ্যাক্সিস। এই অ্যাক্সিসটা আমি আমার মতো করে তৈরি করলাম। এখন আপনি দেখেন বাকিগুলোরে শো করে দেখেন। এটাকে শো করছি, দেখেন দুইটার ডিরেকশন অ্যাক্সিস সেম অবস্থাতে আছে। এই অ্যাক্সিসটা যেই লাইন বরাবর আছে এই লাইনটাও ঠিক সেম বরাবর আছে। সো কিছু কিছু সময় আছে আপনার যদি হঠাৎ করে অ্যাক্সিস প্রয়োজন হয়, এইভাবে আপনি কাজটা করতে পারেন। আবার আপনার যদি মনে হয় যে না, আমি দুইটা প্লেন নেব, এই অ্যাক্সিসটা আমি নেব না, আমি কি করব, এইখানে আর একটা প্লেন ক্রিয়েট করেন। এই যে এই দুটা লাইন যেহেতু বরাবর আছে, ক্লিক করলে এইখানে একটা প্লেন ক্রিয়েট হচ্ছে। প্লেন দুটা ক্রিয়েট হওয়ার পর আপনি বলতেছেন এখান থেকে আমি অ্যাক্সিস ক্রিয়েট করব এই প্লেনকে আর এই প্লেনকে নিয়ে, এই দুইটা প্লেনের মধ্যবর্তী দিয়ে সংযোগ যে একটা অ্যাক্সিস তৈরি হয় সেই অ্যাক্সিসটা আমার লাগবে। এইভাবে আপনি ওকে কনফার্ম করলেন। তাহলে সেম জায়গাতে আমাদের একটা অ্যাক্সিস হলো। অ্যাক্সিসটা কেন প্রয়োজন এগুলো এখন মাথায় ঢুকবে না, বাট শুধু এটুকু প্রসেস প্র্যাকটিস করবেন, আগামী
মানে ক্লাসের আগে কিভাবে একটা অ্যাক্সিস ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা অ্যাক্সিসকে শো করতে হয়, অফ করতে হয়। শো বা অফ করার জন্য এইখানে যেতে হবে। আর যদি দেখেন যে এমন একটা ক্রিটিক্যাল জায়গা যে জায়গায় আসলে আপনার অ্যাক্সিস তৈরি করা সম্ভব না, তখন যেই প্লেন আছে সেই প্লেনে একটা স্কেচ করেন, আবার ওই প্লেন থেকে একটু উপরে একটা প্লেন নিয়ে সেইখানে আবার স্কেচ করেন। দুইটা স্কেচকে সংযোগ করলে কি হবে, এই স্কেচ আর ওই স্কেচকে সংযোগ করলে একটা লাইন মানে প্লেন পাচ্ছি, এই স্কেচ আর উপরের স্কেচকে সংযোগ করলে একটা প্লেন পাচ্ছি। তাহলে দুইটা প্লেনকে আমরা যদি অ্যাডজাস্ট করি তাহলে আমাদের অ্যাক্সিস চলে আসতেছে। বুঝতে পারছি সবাই? এবার সবাই কি আছেন? কেউ কেউ মনে হচ্ছে পরে জয়েন করছেন। মাহির সামির বাপ্পি সাহেব, আপনি কি আছেন? হ্যালো। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমি তো জি কারোর জি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। আপনাদের রেসপন্স পাচ্ছি না। কেউ কি বুঝতেছেন না নাকি? না, আমার পিচ্ছি ঘুম তো পাশে, এই জন্য আমি আচ্ছা একটু আচ্ছা, আপনার ক্ষেত্রে বুঝতে পারছি। বাকিরা পরে জয়েন করার কারণে কিছুই বুঝতেছি না নাকি? জি স্যার, আমি একটু পরে জয়েন করছি তো। আচ্ছা, পরে জয়েন করাটা আমাদের একটু চেঞ্জ করতে হবে, কারণ আমাদের সময় খুবই ক্রিটিক্যাল সময়। মানে যেই টাইমে ক্লাস সেই টাইমে যদি আমরা জয়েন না করি তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে। লস বলতে কি, আমাদের আরও ব্যস্ত থাকে, আরও বিভিন্ন ব্যস্ততা থাকে, সারাদিন ফ্যাক্টরিতে থাকি, পরে আসে এখানে ক্লাস নেই। সো টাইমটা খুবই কড়া। যেই টাইম দেওয়া থাকবে ওই টাইমের বাইরে আমার টাইম দেওয়াটা খুব কঠিন। ঠিক আছে? সো আগে কি হইতো, জি স্যার। আমাদের ক্লাস ৯টার সময় থাকলে আমরা ৯:৩০-এ শুরু করতাম বা ৯:২০-এ শুরু করতাম। কোনো মানে আসতেও না যাইতেও না, কোনো প্রবলেম ছিল না। কিন্তু আপনাদের ক্ষেত্রে এখন এই সময়ে এটা সম্ভব না। আর যেই টাইমে ক্লাস সেই টাইমের থেকে আমি রেকর্ড করা শুরু করব। আপনারা প্রয়োজনে ১০ মিনিট আগে ক্লাসে জয়েন করেন। লিঙ্ক দেওয়া থাকবে, এই সেম লিঙ্ক প্রয়োজনে সবাই আমরা আগে জয়েন করব। লেট যেন না হয়। ২-১ জন ব্যস্ত থাকতে পারেন, ২-১ দিন সমস্যা না। কিন্তু এটা যেন রেগুলার না হয়। আচ্ছা, আমি নতুন করে আবার শুরু করি। এই পেজটা দেখতে যেন কেমন লাগতেছে। আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের একটা অ্যাক্সিস প্রয়োজন। সেই ক্ষেত্রে অ্যাক্সিসটা কিভাবে তৈরি করবেন? ফার্স্টে এটাকে আমরা একটু এক্সট্রুড করি। ওকে। এবার যদি মনে হয় যে আপনার মাঝ বরাবর আপনার একটা অ্যাক্সিস তৈরি করতে হবে, কি করবেন? সহজ সিস্টেম বলি। ফুল মাঝ বরাবর যদি প্রয়োজন হয় তাহলে এই প্লেন দুইটাকে সিলেক্ট করবেন কন্ট্রোল চাপে, তারপরে চলে যাবেন রেফারেন্স প্লেনে। তাহলে কি দেখেন, মাঝ বরাবর একটা প্লেন তৈরি হচ্ছে। ওকে, একটা প্লেন তৈরি হইলো। এইবার এই প্লেন আর এই প্লেনকে ধরে, মানে এটা তো প্লেন না, আসলে সারফেস, প্লেন সারফেস। এই দুইটা প্লেন সারফেসকে ক্লিক করে আপনি যদি এখানে যান তাহলে আমাদের আর একটা প্লেন তৈরি হচ্ছে। দুইটা প্লেনের মাধ্যমে অ্যাক্সিস ক্রিয়েট করা সম্ভব। এইখানে গেলে এই যে অ্যাক্সিসে গেলে আপনি যদি দুইটা প্লেনকে সিলেক্ট করে দেন তাহলে ওটার মাঝ বরাবর একটা অ্যাক্সিস তৈরি হবে। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে সহজ সিস্টেম যদি আপনার মাঝখানেই প্রয়োজন হয়। কিন্তু দেখা গেছে মাঝখানে প্রয়োজন না, আপনার প্রয়োজন হচ্ছে কোথায়, এই জায়গাটাতে আপনার অ্যাক্সিস ক্রিয়েট করতে হবে। তাহলে এই জায়গায় আপনার কি করতে হবে, আগে একটা প্লেন নিতে হবে। তো আমি যে বুঝতেছি যে এই প্লেন বরাবর আমার 10 মিলিমিটার পিছনের দিকে গেলে একটা প্লেন নিলেই হচ্ছে। ওকে, তাহলে এই প্লেনকে আগে সিলেক্ট করে আমরা রেফারেন্সে ক্লিক করব। দেখেন প্লেন কত দূরে একটা হচ্ছে, আমি সেইখানে 10 মিলিমিটার দিলাম, আমাকে রিভার্স করতে বলতেছে, রিভার্স করলাম। ওকে, এইবার এই দিক থেকে 30 মিলিমিটার দূরে একটা প্লেন দরকার। এখানে ক্লিক করেন, এখানে যান, প্লেন,
এবং রিভার্স 30। তাহলে 30 মিলিমিটার দূরে একটা প্লেন নিছি, নেওয়ার পর ওকে কনফার্ম করলাম। এবার কি, তাহলে দুটা প্লেন পাওয়া গেছে। এই দুটা প্লেনকে সিলেক্ট করার পর, আগেই সিলেক্ট করা বেটার, এই যে দুটা প্লেনকে সিলেক্ট আগে করলে আবার একটু ঝামেলা আছে। আপনি অ্যাক্সিসে চলে যান, অ্যাক্সিসে যাওয়ার পর এই দুটাকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দিলে দেখেন ওই জায়গাটাতেই অ্যাক্সিস ক্রিয়েট হচ্ছে। এই জায়গায় অ্যাক্সিস ক্রিয়েট করলাম এই কারণে, দেখা গেছে এখানে কোনো কিছু একটা রিভলভ হবে বা এক্সট্রুড কাট হবে, আমি ওইখানে একটা রিভলভ করতে চাচ্ছি। তাহলে আমাকে রিভলভ করতে হলে কোনো একটা প্লেনের উপরে স্কেচ করতে হয়, সেই স্কেচটা আমি করি। দেখেন অনেকগুলো প্লেন হয়েছে, তো লাইনগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে আছে অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর একটা প্লেন পাইছি আমি, ওই প্লেনের উপরে ড্রয়িংটা করলাম। এবার যদি রিভলভে যাই, তাহলে রিভলভে কোন অ্যাক্সিসকে আমি সিলেক্ট করে দেবো, এইটাও দিতে পারতাম, বাট এটা আসলে অনেক দূরে আছে, ওটা দেওয়া যাবে না, এইটা দিতে পারবো। এটা দেওয়ার পরে দেখেন একটা কিছু তৈরি হচ্ছে, তাই না? তো রিভলভ ওয়াজ বেস বা রিভলভ কাট এটা অ্যাপ্লাই করতে হলে আপনাকে মাস্ট একটা অ্যাক্সিস থাকতে হবে। অ্যাক্সিস যদি থাকে তাহলে ভালো। এখন এই যে কাজটা করছি, এই কাজটা করার জন্য আপনার মাঝখানে অ্যাক্সিস না হলেও হইতো। কিভাবে দেখেন, এই মাঝ বরাবর আপনার অ্যাক্সিস আপনার নাই, আমি ধরে নিলাম। তাহলে এই বরাবর যখন আমি একটা প্লেনে স্কেচ অন করছি, তখন এটা নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে যাওয়াতে একটা 2D অবস্থাতে আসছে। এই বরাবর আপনি একটা কি সেন্টার লাইন ড্র করতেই পারেন, তাই না? যেই জায়গায় আপনার অ্যাক্সিসটা ক্রিয়েট করতে অনেক কষ্ট হচ্ছিল, সেই জায়গায় আপনি জাস্ট একটা প্লেনের উপরে ড্রয়িংটা করলেন। করার পর এবার আপনি কি করতেছেন, ওই যে সাইড দিয়ে যে ইগুলো হবে, স্কেচগুলো হবে আর কি, এই যে যেটা দেখাইছি, এটা এটা অ্যান্ড রিভলভ করলে সেম হয়ে যাচ্ছে। তাহলে দুইটা ওয়েতেই আমরা রিভলভ করতে পারি। যদি অ্যাক্সিস থাকে সেক্ষেত্রেও করতে পারবো, অ্যাক্সিস যদি না থাকে সেক্ষেত্রে আমরা করতে পারবো। কিন্তু জিনিসটা জানতে হবে। যদি আপনার জানার ক্ষেত্রে গ্যাপ থাকে, তাহলে এই সব জায়গায় আপনি আটকে যাবেন। প্রফেশনাল লাইফে আমরা ফেস করি, তারে যখন হায়ার করা হয় তখন দেখা যায় যে সে ভালো এক্সপার্ট, ঠিক আছে? সে অল্প কিছু জিনিসের মাধ্যমে জাজ করা হয়, যার কারণে অত বিষয়ে তার পরীক্ষা-নিরীক্ষা করা যায় না। তো যখন আমরা তাকে হায়ার করি তখন দেখি যে বেশ ভালো এক্সপার্ট। কিন্তু যখন তাকে চ্যালেঞ্জে একটা কাজ দিয়ে দেওয়া হয়, তখন সে ভাবতে পারে না যে এই জিনিসটাকে আমরা এইভাবে না করে আরেকটু ভিন্নভাবে করতে পারি খুব সহজ ওয়েতে। যেমন দেখেন এইখানে আপনার অ্যাক্সিস কিন্তু প্রয়োজন হচ্ছে না এটা রিভলভ করার জন্য। রিভলভ করার জন্য একটা অ্যাক্সিস লাগবে। আপনি কোথায় অ্যাক্সেস করতে চাচ্ছেন? আমি মনে করলাম যে এই জায়গায় অ্যাক্সেস করার দরকার। তাহলে এই জায়গাটা প্লেন আমার আছে। প্লেন তো ক্রিয়েট করতে আমরা পারি। তাহলে এই জায়গায় আমার যদি দরকার হয়, কি করব? এখানে একটা সেন্টার লাইন ড্র করে দেব। সেন্টার লাইন ড্র করার পর এবার আপনি কীরকমভাবে রিভলভ করতে চাচ্ছেন সেটা তো আপনিই ভালো জানেন। হয়ে গেল। তাহলে এইখানে আমি কি আরেকটা এই বরাবর প্লেন আর মানে প্রয়োজন হয়েছে? না স্যার। এখানে প্রয়োজন হয় নাই। তো ডিজাইনে এক্সপার্ট হইতে হবে। এইসব বিষয়ে যারা ভালো ব্যাখ্যাটা জানে এবং তারা ব্যাখ্যা অনুযায়ী অ্যাপ্লাই করে, তারাই দিন শেষে কিন্তু এক্সপার্ট। আচ্ছা, আমরা তারপরের স্টেপ আছে সোয়েপ্ট বস বেস, সেই দিকে যাই। তার আগে আপনারা একটু আমাকে কনফার্ম করেন, আমি অ্যাক্সিস ক্রিয়েট করা বিষয়ে বলছি
বা প্লেন ক্রিয়েট করার কথা বলছি, এটা বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। প্লেন ক্রিয়েট করাটা আশা করি বোঝেন নাই। আমি আরেকবার প্লেন ক্রিয়েট করাটা দেখাই, কারণ ওটা তো আগের বার বলছি, এবার বলি নাই। প্লেন ক্রিয়েট করা বলতে এমন একটা জায়গা, আহ, মনে করলাম এইখানে এইখানে আপনি চিন্তা করলেন আমার এই বরাবর একটা প্লেন দরকার, এই বরাবর, যেটা কিনা এইটার সাথে এইটা 50 ডিগ্রিতে থাকবে। ওকে, এইবার এখান থেকে বেরোয় যান। বেরোয় যাওয়ার পর একটু উপরের দিকে আর একটা প্লেন যদি থাকে ভালো, না থাকলে এই প্লেন থেকে আমরা একটা উপরে প্লেন ক্রিয়েট করে নেব। উপরের দিকে প্লেন ক্রিয়েট হলো। এবার এই প্লেনে একটা স্কেচ অন করব। অন করার পর এটাকে কনভার্ট করে দেব। কনভার্ট করে দিলে দুইটা কি একই বরাবর আছে, দুইটা একই বরাবর থাকার কারণে আমরা এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করে দিলে প্লেন তৈরি হবে। তাহলে দেখেন এই প্লেনটা কিন্তু ফ্রন্ট প্লেনের সাথে মানে সমান্তরালে নাই, টপ প্লেনের সমান্তরালে নাই, বা রাইট প্লেনের সমান্তরালে নাই। হঠাৎ একটা জায়গায় আমার প্লেন লাগবে, আমরা এইভাবে কিন্তু প্লেন ক্রিয়েট করে নিতে পারি। এখন প্লেন ক্রিয়েট করার জন্য কি বলে ওরা, এইখানে দেখেন একটা প্লেন ক্রিয়েট করার জন্য 3টা রেফারেন্স মিনিমাম দিতে হয়। আমি কয়টা দিছি রেফারেন্স? 2টা না 3টা? রেফারেন্স কয়টা দিছি? হ্যালো, দুইটা দেখা যাচ্ছে যে ফার্স্ট রেফারেন্স, জি স্যার, দুইটাই। সেকেন্ড রেফারেন্স, থার্ড রেফারেন্স দেই নাই। বললাম না 3টা রেফারেন্স, তার মধ্যে 2টা রেফারেন্স দেওয়া আছে, থার্ড রেফারেন্স দেওয়া নাই। তো একটা প্লেন ক্রিয়েট করার জন্য মিনিমাম 3টা রেফারেন্স লাগে। আমি 2টা রেফারেন্স দিয়ে ড্র করে ফেলছি। এটার পিছনে একটাই কারণ, এই একটা রেফারেন্স দ্বারা 2টা বিন্দুকে বোঝাচ্ছে। এই ডিরেকশনে এবং বিপরীত ডিরেকশনে যে কোনো 2টা বিন্দু এই লাইনের উপরেই আছে। তার মানে আমি একটা লাইনকে ক্লিক করা মানে কি 2টা রেফারেন্স দিয়ে দেয়া। আর উপরের লাইনটাও সেম, এই ডিরেকশন বরাবর আপনার মিনিমাম 2টা বিন্দু এই লাইনের উপরে তৈরি করা সম্ভব। যার কারণে লাইনটাকে সিলেক্ট করা মানে হচ্ছে 2টা রেফারেন্স নেওয়া। তাহলে ওভারঅল এখানে রেফারেন্স কয়টা? 4টা দেওয়া হয়ে গেছে। বেশি দেন কোনো সমস্যা নাই, কিন্তু কম দেওয়া যাবে না। কন্ডিশন যদি আপনি ফিল আপ করেন তাহলে এইখানে প্লেন তৈরি হবে। যদি কন্ডিশন ফিল আপ না করেন, যেমন এটাকে আমি ডিলিট করে দিলাম, এখন যদি আমি এখানে দেই, আমার এখানে মানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে কিসের? রিভিল্ড ইনপুট ইজ নট কি ইনকমপ্লিট, ইনপুট ইজ ইনকমপ্লিট। তো আমাকে আরও রেফারেন্স দিতে হবে, না হলে হবে না। এখন যদি আপনি এই বিন্দুটাকে দেন তাহলেও একটা প্লেন ক্রিয়েট হচ্ছে। বিন্দুর পরিবর্তে যদি লাইন সিলেক্ট করেন তাও আমাদের প্লেন তৈরি হচ্ছে। আর একটা কাজ হতে পারে যে এইখানে যে প্লেনটা আছে, এই প্লেনের সাপেক্ষে আপনি তৈরি করতেছেন 90 ডিগ্রিতে বা সামথিং একটা কিছু ডিগ্রিতে, 80 ডিগ্রিতে। আমরা অ্যাঙ্গেলও দিতে পারি। এই প্লেনের সাপেক্ষে এই অ্যাক্সিসে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে 90 মানে কি সোজা। যদি মনে হয় যে 45 ডিগ্রি দিতে হবে, 45 ডিগ্রি। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক কিন্তু এগুলাই, যে আমি যেভাবে চেষ্টা করতেছি আপনি ঠিক সেমভাবে চেষ্টা করবেন। সেমভাবে চেষ্টা করার পর 2-1 জায়গা হয়তো বা আপনার সমস্যা থাকবে যে আমি দেখাইছি কিন্তু আপনি বোঝেন নাই। সেই জিনিসগুলো যদি নেক্সট ক্লাসে বলেন তাহলে বাস্তবে শিখবেন। এক্সারসাইজ করার জন্য হিউজ টাইম আপনাদের পড়ে আছে। কোর্স শেষে আপনারা যত মন চায় তত এক্সারসাইজ করতে পারবেন, কিন্তু আমাদের যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা
যদি আপনি ঠিকঠাকভাবে 4 মাস মানে কমপ্লিট করতে পারেন, তাহলে দেখবেন এই সলিডওয়ার্কস সফটওয়্যারটা একদম ইজি হয়ে গেছে। একজন 3 বছর ধরে যা শিখছে, তার সাথে যদি আপনারে কম্পেয়ার করি, দেখবেন আপনি তার থেকে অনেক বেশি জানেন। তাই না? আমরা কি এরকম চাই? নাকি 2-4 টা টুলস শিখবো, প্র্যাকটিস করব, ওকে? কোনটা? একদম সবকিছু ভালো করে নলেজ রাখা ভালো স্যার। হ্যাঁ, সো সেটা তখনই সম্ভব হবে যখন আমার ইনস্ট্রাকশন আরেকজন মানে আপনারা ফলো করবেন। যদি ফলো না করেন, আমাদের ইউটিউবে কিন্তু ভিডিও আছে। অনেক সময় আমরা ডিরেক্ট ক্লাসে পাবলিক করে দেই। সেটা কয়জনে দেখে? চিন্তা করে দেখেন তো। তারা কিন্তু রেগুলার প্র্যাকটিসে নাই, বা তাদেরকে যে সিকোয়েন্সে নিয়ে যাওয়ার দরকার, কোন ক্লাসের পর কোন জিনিসটা দরকার, কোন সময় কোনটা শেখানো যাবে, কোন জিনিসটা কয়দিন পরে শেখাইতে হবে, এইটার সিকোয়েন্সটা ইউটিউবে থাকে না, আমাদের চ্যানেলেও নাই। ঠিক আছে? সো যার কারণে স্যার কোর্স, হ্যাঁ বলেন। এমনটা স্যার কোনো চ্যানেলেই থাকে না স্যার। এটা আমরাও দিব না, ইচ্ছা করেই দিব না। ঠিক আছে? জি স্যার। আহ, আপনার যদি প্রয়োজন হয় আপনি শিখেন, কিন্তু যদি প্রয়োজন না হয় যেটা আপনার ইচ্ছা। যেমন আমি যদি দেখাই আমাদের 10 ব্যাচ, 10th ব্যাচ, 10 ব্যাচের গ্রুপে আমি মেম্বার সংখ্যা যদি দেখাই, দেখেন কত স্টুডেন্ট। এই যে অ্যাডমিশনও নিতে পারে নাই, অ্যাডমিশন নেওয়ার চেয়েছিল, কয়েকদিন ক্লাস করছে, তারপরে তার সাথে আর যোগাযোগ করতে পারেনি। অ্যাডমিশনের আগেই বলছে যে আমার পক্ষে এখন কোর্স করা সম্ভব না। তারপর ইনি বেশ কয়েকদিন ধরে মানে বেশ কয়েক মাস ধরে চেষ্টা করতেছিল কোর্স করার। কোর্সে ভর্তিও হয়েছে, কয়েকদিন ক্লাস করার পর এনার একটা কোর্সের অফার আসে, তারপরে আবার আমাদের কাছে ব্যাক করে, ব্যাক করার পরেও কন্টিনিউ করতে পারেনি। তো এরকম থাকবে আপনাদের ব্যাচেও, আমরা হয়তো বা সামনে এরকম দেখতে পাবো যে সে কোর্স করতেছে আবার ক্লাস ঠিক মতো করতেছে না। যে ক্লাস ঠিক মতো করবে না সে শিখতে পারবে না। গ্রুপে থাকলেই শেখা যায় না, ইউটিউবে ভিডিও থাকলেই আপনি শিখতে পারবেন না। যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের ব্যাচে আমি দু একজনকে বলি, যেমন মাহির সামির বাপ্পি সাহেব। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, মাহির সামির বাপ্পি সাহেব। আচ্ছা, আশিক সাহেব তো আছেন, আমি তাকেই জিজ্ঞেস করি যে গ্রুপে যেহেতু সে আমাদের কিন্তু সে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, তো প্রিভিয়াস ব্যাচে যেহেতু ছিল, আহ, যতদিন ছিল কিন্তু ক্লাস করতেছিল না, এই অবস্থা থেকে কি কোনো কিছু শেখা হচ্ছিল? স্যার আসলে ক্লাস না করলে তো স্যার গ্রুপে তো অনেক কিছুই থাকে, আপনার ইউটিউব ভিডিওর সবগুলাই তো ছিল, তারপরে তো স্যার শেখা সম্ভব হয় না শেখা সম্ভব হয়নি। ক্লাস সো না করলে। হ্যাঁ, ক্লাস এই জন্য করতে হবে। ক্লাসের মূল আছে সিকোয়েন্স ঠিক রাখা। ওকে? এবং আমার মনে হয় যে এই যে ক্লাসটা যেভাবে নিচ্ছি, এটা প্রিভিয়াস কোনো ব্যাচের সাথে হয় নাই। প্রিভিয়াস কোনো ব্যাচে আমি এই যে অ্যাক্সেস ক্রিয়েট করার জন্য এত সময় দেই নাই আপনাদেরকে যেটা দিলাম। তো এগুলো আসলে আমাদের লাইফে প্রয়োজন, যার কারণে আমি আপনাদেরকে একটু গুরুত্ব সহকারে দেখালাম। কিন্তু আপনারা প্র্যাকটিস করেন। আমি যা তৈরি করতেছি, আমি যদি শুধু এক্সট্রুড করি, এক্সট্রুড করেন। আমি সোজা উপর দিকে একটা লাইন টানছি, সেটার ডায়ামিটার মনে করেন যে আপনি 100 দেবেন না 5 দিবেন, আমার ফেক না। এরকম একটা শেপ যাতে ড্রয়িং হয়। কারণ আমি তো জানি আপনি ডাইমেনশন দিতে পারেন। আমি জানি আপনি ডাইমেনশন দিতে পারেন। সো ডাইমেনশন আমার ফ্যাক্ট না। আমার ফ্যাক্ট হচ্ছে আপনি 3D তৈরি করতে পারতেছেন কিনা। তারপর যখন আমাদের এই টুলসের কাজ শেষ হয়ে যাবে, তখন আপনাকে এক্সারসাইজ দিব। এক্সারসাইজগুলো তখন ডাইমেনশন, মেজারমেন্ট যা, যা আছে ওগুলো ঠিকঠাকভাবে করবেন। যেমন আপনারা কিছুদিন আগে স্কেচের কাজ করছেন ফুললি ডিফাইন করে। তাই না? ফুললি ডিফাইন করে সবাই স্কেচ করছেন না? জি স্যার। হ্যাঁ, ১ম এ যখন আমাদের স্কেচের ক্লাস হচ্ছিল তখন কি ওইভাবে আমি চাপ দিছিলাম যে আমার এখন এইটা এইভাবে আমাকে করে দিতে হবে? বলি নাই। বাট আপনারা তো এখন কনফিডেন্টলি স্কেচ করতে পারেন, নাকি? জি স্যার। আচ্ছা, আর বাকিরা কি কেউ নাই নাকি? সালাম ভাই, আপনি আছেন? আচ্ছা, বলেন ভাই। মাহির ভাই রিপ্লাই দিচ্ছে, বাট মনে হয় পাশে সাউন্ড হচ্ছে।
আচ্ছা যাই হোক, আমরা নেক্সটের দিকে যাই। আমরা এটুকু বুঝতে পারলাম যে রিভলভের কাজ করতে হলে আমাকে অ্যাক্সিস ক্রিয়েট করা শিখতেই হবে, না হলে আপনি রিভলভ টুলসটাকে ভালো করে ইউজ করতে পারবেন না। আমরা সোয়েপ্ট বস বেসে চলে যেতে চাচ্ছি। সোয়েপ্ট বস বেসের মূল প্রিন্সিপালটা একটু আগে বোঝার চেষ্টা করবেন। টপ প্লেনে আমরা যদি একটা রেক্টেঙ্গল বা যে কোনো কিছু ড্র করার পর সেটাকে এক্সট্রুড করি তাহলে সে একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর এক্সট্রুড হইতে থাকে। একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর নির্দিষ্ট লেন্থ মেনটেন করে সে কিন্তু একটা এক্সট্রুড করে আমাদের একটা 3D মডেল দিয়ে থাকে। এই সোয়েপ্ট বস বেসটা কিছুটা সেম, যে এই দিকে যাচ্ছে আমাদের এরকম একটা ডিরেকশন দিতে হয়, আর একটা হচ্ছে কি প্রোফাইল ক্রিয়েট করতে হয়। নিচে যেটা দেখতেছেন এইটা হচ্ছে কি প্রোফাইল, আর এই যে যে যাচ্ছে এইটা হচ্ছে ডিরেকশন। এক্সট্রুডের ডিরেকশন হচ্ছে অলওয়েজ সেম, একই ডিরেকশন থাকবে, লিনিয়ার থাকবে, ও কোনো আঁকা বাঁকা পথে যাবে না, ঠিক আছে। আর সোয়েপ্ট বস বেস হচ্ছে কি, যদি আপনি এই গাইডলাইনটাকে একটু বাঁকা করে দেন তাহলে এইটা বাঁকা হয়ে চলে যাবে। কীরকম, আমি এখানে একটা আঁকছি, সেটা কোন প্লেনে, টপ প্লেনে। ফ্রন্ট প্লেনে একটা কিছু ড্র করি। ফ্রন্ট প্লেনে বলতেছি এটা এখান থেকে শুরু হবে, এদিকে কিছুটা যাওয়ার পর এদিকে যাবে, তারপর এদিকে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন কি আঁকছি, একটু দেখে বোঝার চেষ্টা করেন। যে নিচে একটা প্রোফাইল ড্র করছি আর এদিকে একটা গাইডলাইন প্রোফাইল মানে গাইডলাইন ড্র করছি। এটা ফুললি ডিফাইন না করলে এরকম হুটহাট করে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনাদের ড্রয়িং। এবার সোয়েপ্ট বস বেস, তার মধ্যে এইখানে অটোমেটিক্যালি একটা জিনিস সিলেক্ট হয়ে গেছে, গাইডলাইনটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আপনি এটা পরেও দিতে পারতেন। আর এইখানে হচ্ছে কি প্রোফাইলটা দিতে হয়। তো প্রোফাইলটা দেওয়া মাত্রই সেই প্রোফাইল অনুযায়ী দেখেন মনে হচ্ছে যে 3D মডেল তৈরি করে দিয়েছে, এবং এই প্রোফাইলটা মেনটেন করছে এই গাইডলাইন বরাবর। এখন আপনার যদি মনে হয় যে আমার এই গাইডলাইনটার মধ্যে একটা ফিলেট লাগাই দেবো, এখানে একটা ফিলেট দিয়ে দেবো, ফিলেটের ভ্যালুটা একটু বড় দিয়ে দিলেন। যদি ফিলেট দিয়ে দেন তাহলে দেখবেন এই জায়গাটা সুন্দর করে একটা ফিলেট তৈরি হচ্ছে। এই ফিলেটটা দেওয়ার জন্য একটা কন্ডিশন আছে, যে আপনি যে প্রোফাইলটা নিচ্ছেন সেই প্রোফাইল থেকে যেন বড় হয়। 50 নিয়ে দেখি কি ব্যাপার। এই যে বড় যখন দিছি তখন প্রিভিউতে দেখাচ্ছে 80 নিলে নেবে, 70 দিলেও নেবে, 60 দিলেও নেবে, কিন্তু 50 দিলে নিচ্ছে, 40 20 দিলে নিবে না, এখানে 20 দিলে নিবে না, 60 দিয়ে দিই। তাহলে এই জায়গা যেরকম কর্নার ছিল সেই কর্নারটা এখন নাই। তার মানে এটি ডিপেন্ড করতেছে গাইডলাইনের উপরে, আর একটা কিছু ডিপেন্ড করতেছে সেটা হচ্ছে প্রোফাইলের উপরে। ওকে, সোয়েপ্ট বস বেসের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার সবাই আমরা? জি স্যার। আচ্ছা, আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি যারা বুঝতেছেন না। একটা এরকম এসপি লাইন টুল দিয়ে আপনি কিছু একটা ড্র করছেন। ড্র করার পর বটমে আপনাকে কি করতে হবে, একটা ড্র করতে হবে। তো এইখানে যদি আপনার একটা কিছু ড্র করতে বলে, সেই ড্রয়িংটা তো আপনার সোজা হইতে হবে, ঠিক না?
এখন আপনি যদি এই বরাবর সোজা আঁকেন তাহলে জিনিসটা ঠিক হবে না। এই জন্য আমরা প্লেন ক্রিয়েট করা শিখতে হবে। এই লাইন এবং বিন্দু, লাইন এবং পয়েন্টে যদি আমরা ক্লিক করি তাহলে ওইটা 90 ডিগ্রিতে একটা প্লেন ক্রিয়েট হচ্ছে। এই যে প্লেনটা ক্রিয়েট করলাম, এই প্লেনটা কিন্তু টপ প্লেনের সাথে ঠিকঠাকভাবে সমান্তরালে নাই। আমার দরকারও নাই। আমার দরকার হচ্ছে এই জায়গাটাতে কিছু একটা ড্র করা। এইখানে যদি আপনি রেক্ট্যাঙ্গল বা ষড়ভুজ ড্র করেন, ষড়ভুজের জায়গা যদি ভুজ আরও বাড়ায় দেন, যা দিতে চান দেন। এবার এটাকে একটু সেন্টার লাইন করে দেন। দেন এখানে যে বিন্দুগুলো আছে সেগুলোকে সংযোগ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আর কি, যাতে ওকে সংযোগ করে দিচ্ছি। আর বাকি যেগুলো আছে এগুলো আসলে আমার রেফারেন্স, এই বিন্দুগুলো ছিল বিধায় আমি সহজে ড্র করতে পারছি। এবং এখান থেকে বের হয়ে যান। তো বের হয়ে গেলে কি হলো, এখন আমাদের সুইফট বস বেস, সুইফট বস বেসে স্কেচ প্রোফাইলটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আর গাইডলাইনে আমাদের এই কার্ভটাকে যদি দেই তাহলে দেখেন কি তৈরি হয়েছে। তো এইটা 3Dটা ডিপেন্ড করতেছে দুটা জিনিসের উপরে, একটা হচ্ছে কার্ভের উপরে মানে গাইডলাইন, আর একটা হচ্ছে প্রোফাইল। এবার সবাই ক্লিয়ার কিনা রেসপন্স করেন তো। জি স্যার, বুঝতে পারছি। সালাম ভাই, আপনার কি অবস্থা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, বোঝার পরেও আমি আপনাদেরকে আরেকবার স্মরণ করে দেই, আপনাকে প্লেন ক্রিয়েট করতে হবে যেইখানে আপনি স্কেচ নিচ্ছেন, যেইখানে আপনার গাইডলাইন থাকবে ওই গাইডলাইন বরাবর একটা প্লেন নিতে হবে। তো আগে যেভাবে প্লেন ক্রিয়েট করে দেখাইছি এখন কিন্তু একটু ডিফারেন্টভাবে দেখাইছি। আমার যেই স্কেচটা ছিল আঁকা বাঁকা, এই স্কেচটা একদম বাঁকা। তো এই জায়গায় আপনার এই বিন্দুতে যদি আপনাকে এই প্রোফাইলটা ড্র করতে হয় তাহলে মাস্ট এইখানে একটা প্লেন লাগবে, অন্য কোথাও প্লেন থাকলে কাজ হবে না। প্লেনটা কোথায় লাগবে? এই বিন্দুতেই লাগবে। তাহলে আমরা রেফারেন্সে যাব, প্লেনে যাব, যাওয়ার পরে আমরা দুইটা ইনফরমেশন দিয়ে দেব, একটা হচ্ছে লাইনকে আর একটা হচ্ছে পয়েন্টকে। লাইন এবং পয়েন্টের যে বিন্দুটা আসতেছে ওই জায়গায় লাইনের পারপেন্ডিকুলার একটা প্লেন অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, ওই প্লেনের উপরে আপনাকে এই স্কেচটা করতে হবে। আর গাইডলাইন সেটা আপনি যেইখানে ড্র করবেন সেইখানেই মূলত তৈরি হবে। সো ওইটা কোনো বিষয় না, ওইটা আপনি টপ প্লেনে ড্র করলেও এই মডেলটাই পাবেন, ফ্রন্ট প্লেনে ড্র করলেও এই মডেলটাই পাবেন, ওটা কোনো বিষয় না যখন পার্ট ডিজাইন করা হয়। আচ্ছা, তো সুইফট ওয়াচ বেস যেরকম ঠিক সেমভাবে একটা গাইডলাইন থাকবে এবং এইখানে একটা কাট করা থাকতে পারে। যেমন এখানে গাইডলাইন করা আছে, আমি এই প্লেনে একটা সার্কেল আঁকবো, এই প্লেনে একটা সার্কেল আঁকবো এবং আমি চাচ্ছি কি যে এই সার্কেলটা এই যে গাইডলাইন আছে এই সুইফট বরাবর কাট করে ফেলুক। তখন আমরা কি দেবো? সুইফট কাট। সুইফট কাটটা এখানে মানে হাইড হয়ে আছে, এটার কারণ হচ্ছে আমরা স্কেচের মধ্যে আছি। স্কেচ থেকে যখন বেরোয় যাব তখন সুইফট কাটে যাব। সুইফট কাটের মধ্যে এই লাইনটাকে সিলেক্ট করে দিলাম, লাইনটাকে সিলেক্ট করে দিলে এই লাইন বরাবর সুইফট হয়ে সে কেটে ফেলবে। দেখেন এই যে ম্যাটেরিয়ালকে কেটে ফেলছে সুন্দরভাবে। আমরা একটু এটাকে হাইড করে দেই এবং সেকশন করে দেখলে আরো বেটার বুঝতে পারবো। এই বরাবর সে পুরো জিনিসটাকে কেটে ফেলছে। এখন চিন্তা করে দেখেন তো এটা কি এক্সট্রুড কাট দিয়ে সম্ভব কিনা এই কাজটা?
এটা কি সম্ভব? না স্যার, কারণ এখানে লাইন বরাবর তো আর এক্সট্রুড কাট করা যাবে না। হ্যাঁ, প্রত্যেকটা টুল তার স্পেশাল কিছু কাজের জন্য স্পেশাল। এখন আপনি যদি কোনো জিনিস না জানেন তাহলে ওইটার প্রয়োগটা আপনি করতে পারবেন না। আপনার চিন্তায় আসবে না যে এই টুলসটা দিয়ে এই কাজটা করা যেতে পারে। ঠিক আছে? যেমন গত ক্লাসে কি আপনাদের দেখাইছিলাম যে বল তৈরি করা? জি স্যার, গত ক্লাসে দেখা হয়েছে হ্যাঁ, বল তৈরি করা। তো বল তৈরি করার জন্য রিভলভ বস বেস ছাড়া অন্য কোনো রুলস দিয়ে ওইটা তৈরি করা যায় না। আমার পূর্বের ব্যাচের স্টুডেন্টদেরকেও বলছিলাম, তারা ভাবছিল মনে হয় অন্য কোনোভাবে সম্ভব, কিন্তু যখন চ্যালেঞ্জ দিয়ে দিই তখন সবাই ভাবে যে দেখি কোনোভাবে আমি মিলাইতে পারি কিনা, কিন্তু দিন শেষে ওটা আর সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনি গোলক বল তৈরি করবেন সেইটা রিভলভ বস বেস ছাড়া। ঠিক সোয়েপ্টের যে কাজগুলো আছে, কিছু কিছু কাজ আছে আপনি করতে পারবেন। সোয়েপ্টের কাজের মধ্যে যদি আপনার একটা এই লাইনটা সোজা থাকতো, যদি সোজা থাকতো তাহলে আমরা কি করতাম, এক্সট্রুড কাট করে দিলে সোজাভাবেই কেটে ফেলতো, ঠিক না? কিছু কিছু কাজ আছে করা যায়, কিন্তু কিছু কাজ আছে যেগুলা আপনার সোয়েপ ছাড়া সম্ভব না, যেমন এই জিনিসটা বা এইখানে যে এইগুলা দেখতেছেন, এই কাজগুলো সোয়েপ ছাড়া তৈরি করা সম্ভব না। সুইফট বস বেসের মূল কনসেপ্টটা কি ক্লিয়ার আমরা? বাকিরা ক্লাস না বুঝলে তো সমস্যা। ক্লিয়ার ক্লিয়ার। আর কে আছে? রাগিব সাহেব আছেন আপনি? সায়েদ সাহেব, সায়েদ রাগিব আক্তার সাহেব, ওকে। জি স্যার। ইভানা ম্যাম ক্লিয়ার বলছে। রেসপন্স করতে হবে, লাইভ ক্লাসে এনার্জি না থাকলে তো সমস্যা, বুঝছেন? আপনারা যদি কথা বলেন তাহলে আমি বুঝবো যে না আপনাদেরকে আরও কিছু দেওয়ার আছে। আপনারা যদি রেসপন্স না করেন তার মানে আমি বুঝবো কি যে আপনারা আর লোড নিতে পারতেছেন না, বুঝছেন? তো যদি লোড না নিতে পারেন তাহলে ক্লাস সামনের দিকে আগায় তো লাভ নাই। আহ, আমরা কি একটু কন্টিনিউ করব? স্যার আজকে এটুকু থাক স্যার। উম, থাক অনেক স্যার, আজকে থাক। অনেক কিছু বাকি থেকে যাচ্ছে তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আর একটা টুলস দেখাই, 5 থেকে 10 মিনিট, তারপরে ছেড়ে দিই। আহ, সেটা আচ্ছা, লফটেটের এটা কি দেখানো হয়েছে? লফটেট লফটেট দেখানো হয়নি মনে হয়। না স্যার, এটা দেখানো হয়নি। আচ্ছা, এটাই দেখাই। টপ প্লেন একটা আপনি সার্কেল ক্রিয়েট করলেন, এই টপ প্লেন থেকে একটু উপরে আর একটা সার্কেল তৈরি করলেন, সারফেস সার্কেল মানে প্লেন তৈরি করলেন কিভাবে? টপ প্লেনে সিলেক্ট করে রেফারেন্সে যাবেন, দেখবেন যে প্লেন তৈরি হচ্ছে। কতটুকু উপরে তৈরি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এখানে বলতেছেন যে আমি আর একটা কিছু ড্র করব, আগের সার্কেল থেকে এবার একটু বড় আঁকবো আমি। ওকে, এইবার এই প্লেন থেকে আর একটা প্লেন তৈরি করতেছেন আপনি, সেটা এইখানে। সেইখানে বলতেছেন কি আমার ভিতরে যে সার্কেলটা ছিল তার থেকে ছোট আমি আর একটা সার্কেল তৈরি করব। ওকে, তারপর এইটা থেকে আমি একটু কম উচ্চতায় আর একটা সার্কেল তৈরি করব, যে সার্কেলটা এটা থেকে একটু বড় হবে হালকা, বা এটা থেকে কনভার্ট করার দরকার নাই। হ্যাঁ, একটা সার্কেল আঁকি। এই যে যে প্লেনগুলো করলাম এগুলো আসলে কাজ করার জন্য প্রয়োজন ছিল, এখন হাইড করে দেওয়া যায়। এবার যদি আপনি লফটেড বস বেস ইউজ করেন তাহলে দেখেন এইখানে একটা ক্লিক করবেন, এগুলো সিরিয়ালি ক্লিক করতে হবে, এইটা পরে এইটা তারপরে এইটা।
এটা একটা শেপ নিছে না? আপনাদের জি ভাষায় স্যার, এটা কলসের মতো। কলসের মতো মনে হচ্ছে, তাই না? তো এইটাকে হ্যাঁ আসলে যদি মোসর একটা শেপে দিতে চান, তাহলে এই বিন্দুটাকে নড়াইতে হয়। এগুলা যখন আপনি কন্ট্রোল করবেন, তখন দেখবেন আপনার শেপটাও চেঞ্জ হচ্ছে। তো আপনার যদি মনে হয় এই যে এই লাইনগুলো আছে, এগুলোকে সবাইকে শো করে দিবেন। শো করে দিলেন, শো করে দেওয়ার পর আপনার যদি মনে হয় যে একটু কমাইতে হবে বা বাড়াইতে হবে, বাড়াচ্ছেন। এভাবে মনে হচ্ছে যে আমার আরেকটু বাড়ানোর দরকার, এদিকে আরেকটু বাড়ানোর দরকার, এদিকে আরেকটু চাপানোর দরকার। এদিকে আরেকটু বাড়ানোর দরকার, এদিকে লাইনটা ধরাই যায় না। আচ্ছা যাক, এটা হলো। এটা হওয়ার পর প্রত্যেকটা স্কেচকে এবার আপনি ডিফাইন করেন। কত আছে? ৭৬, ৭৫ করে দেন। মানে একটা রাউন্ড একটা ভ্যালুতে দিয়ে দেন। এটা কত আছে? ১২১, ১২০ করে দেন। তাহলে কি ফুললি ডিফাইন হয়ে যাচ্ছে। এটা ৩২ আছে, ৩৫ করে দিলাম। এটা কত আছে? ৪৮ করে দিলাম। এবার আমার কাছে মনে হচ্ছে যে এই যে উচ্চতাগুলা, এই উচ্চতাগুলা চেঞ্জ করার দরকার। তাহলে এখানে ক্লিক করার পর দেখেন যে ভ্যালু আসতেছে ৭০ আছে, এটাকে ৮০ করে দেন, উঁচু হয়ে যাবে। এখানে ২০ আছে, এটাকে ৩৫ করে দেন। এই যে ৩৫ করলাম, ৩৫ কিন্তু হয়েছে, কিন্তু ডিজাইনটা কিন্তু ৩৫ হয় নাই, আপডেট হয় নাই। এই সময় আমি বলছিলাম রিভিলটে ক্লিক করতে। অনেক সময় হ্যাং হয়ে যায়, কাজ করে না। ওকে, এই যে কাজটা করলাম, এই কাজটা আমরা চাইলে রিভলভের মাধ্যমে করতে পারতাম। তৈরি করা যেত না? সুন্দরভাবে তৈরি করা যেত। তাহলে এই টুলসের কাজ শিখে লাভটা কি? কি বলেন? প্রশ্ন আসে না? একই কাজ দুইটা দিয়ে করা যায়, বরঞ্চ দ্বিতীয় যে প্রসেসটা দেখলাম সেটা আরো খুব কম সময়ের মধ্যে করা যাচ্ছে। তাহলে প্রথম প্রসেসটা শেখার কি দরকার? আছে কি এরকম প্রশ্ন? ভ্যালু জি গুলো স্যার। ডিফাইন করার জন্য ভ্যালু আপনি এখানেও তো দিতে পারেন। এখানে যদি স্কেচটা এডিট করেন, আপনি এখানে হাইট দিয়ে দিচ্ছেন, এখান থেকে এটার দূরত্ব দিয়ে দিচ্ছেন, তার মানে কি এটা ডায়ামিটার হয়ে গেল। এখান থেকে এটার দূরত্ব দিয়ে দিচ্ছেন, ডায়ামিটার হয়ে গেল। এইখান থেকে এই পয়েন্টের উচ্চতা কত দিচ্ছেন, তার মানে কি লেন্থ হয়ে গেল। সো ভ্যালু দিলে তো সেমই আসতেছে। এইখানে পার্থক্য আছে, সেটা দেখার জন্য আমাকে আরেকটা ডিজাইন করতে হবে। এইখানে যে প্লেনগুলো ছিল, টপ প্লেনে আমি একটা হাফ সার্কেল ড্র করি। এদিকে নেই। এবার টপ প্লেন থেকে একটু উপরে এইখানেও আমি হাফ সার্কেল নিব। আগে যা ছিল তাই, সেটাকে আমি কনভার্ট করলাম, বাট আমি চাচ্ছি এটাকে একটু ছোট করে নিয়ে আসতে। শুধু এক সাইড ছোট হবে, সব সাইড না।
তারপরেরটা আবার নিলাম, নেওয়ার পর আগের যে লাইনটা ছিল সেই লাইনটাকে কনভার্ট করলাম, কনভার্ট করে এটাকে আরেকটু ছোট করতে চাচ্ছি। দেন লাস্টেরটা লাস্টের প্লেন, হ্যাঁ এটা আগের স্কেচটাকে কনভার্ট অ্যান্ড এটাকে ডিলিট করে দিলাম, কনভার্ট অ্যান্ড রিলেশনটা, অ্যান্ড ওকে। এইবার লফটেড বস বেস দেন এই কর্নারের কাছাকাছি, কর্নারের কাছাকাছি, কর্নারের কাছাকাছি। এখন যেই শেপটা আসছে এই শেপটা কোনোভাবে রিভলভ বস দিয়ে কি তৈরি করা সম্ভব? রিভলভ বস বেসের ক্লাস কিন্তু আমি নিচ্ছি, কনসেপ্ট আপনাদের জানা আছে যে এটা 360 ডিগ্রিতে ঘোরে। এই শেপটা কি 360 ডিগ্রি রোটেট করলে সম্ভব? কি ব্যাপার, আছেন সবাই? না না না, সম্ভব না। না। তো প্রত্যেকটা টুলসেরই কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। এই রিভলভ বস বেস, বাউন্ডারি বস বেস, এরা দুজন সিমিলার, কিন্তু এদের মধ্যে হালকা একটু পার্থক্য আছে। এই বাউন্ডারি বস বেসে যখন যাই আমরা তখনও দেখেন সেম, এইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন লফটেড বস বেস, সেইখানেও প্রায় সেম ইন্টারফেস আছে। হালকা কিছু অ্যাডভান্স লেভেলের পার্থক্য আছে যেটা আপনারা আসলে এই মুহূর্তে বুঝবেন না। সংক্ষেপে একটু বলে রাখি যে যদি কেউ কখনো প্রশ্ন করে তাহলে আপনি এইভাবে অ্যান্সারটা দিতে পারেন যে এই দুইটার মধ্যে এটাকে বেশি কন্ট্রোল করা যায়, এটাকে কন্ট্রোল অ্যাবিলিটি খুব কম থাকে। এই যে স্কেচ করছি এই স্কেচের পয়েন্টগুলা মানে নিয়ন্ত্রণ করতেছি, তাই না? এই যে আমি এটাকে ড্র্যাগ করলাম, এটাকে এরকম দিলাম, এটাকে এরকম দিলাম। তো এই যে কন্ট্রোলিং পয়েন্টটা এটা আসলে অতটা ভালো থাকে না। যেমন এটা ক্লিক করতেছি একদম শেষ মানে এই পয়েন্টে জাস্ট থামতেছে, না হলে শেষ পয়েন্টে থামতেছে, ঠিক না? যখন আপনার কনফার্ম থাকবে যে না এটা আমার শেষ পয়েন্টে যে থামবে, তখন আপনার জন্য এটা কোনো কঠিন না, এটা আপনার জন্য আরো সহজ। কিন্তু যদি আপনার এই জিনিসটা এই পয়েন্টে থামাইতে হয়, এটাকে ড্র্যাগ করে এই পয়েন্টে থামাইতে হয়, তখন এই কাজটা একটু কঠিন। এর মাঝখানে আছে গাইড কার্ভ। গাইড কার্ভ জিনিসটা কি একটু বোঝাই দেই। গাইড কার্ভ হচ্ছে, এটা মনে করেন আমি করি নাই, এখন টপ প্লেন সাইড প্লেনে গেলাম, সাইড প্লেনে যাওয়ার পর এই জায়গার লাইনটা একদম স্ট্রেটই রাখলাম। এই বিন্দুটা আবার ঝামেলা করে, এই লাইনের সাথে পিয়ার্স করা থাকতে হয়। এই যে এই পয়েন্ট আর এই লাইন ক্লিক করলে দেখবেন পিয়ার্স নামে একটা অপশন আসতেছে। এরপর এইখানে যাবেন, এইখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, মাঝখানে একটা ক্লিক করলেন, এরপরে এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন। এই যে বিন্দুগুলো আসলো না, প্রত্যেকটা বিন্দু এই লাইনগুলোর সাথে পিয়ার্স হবে। পিয়ার্স, 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 পিয়ার্স। ওকে, যা হয়েছে হয়েছে। এইটা আমি একটু ইচ্ছা করে ভিতরের দিকে ডাবাই দিলাম, বা এদিকে বাইরের দিকে দিতে পারেন। আমি দিলাম একটু ইচ্ছা করে, যাতে আপনাদেরকে বোঝাতে সহজ হয়। স্কেচ থেকে বেরোলাম, লফটেড বস বেস, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। তার মানে জিনিসটা তার মতো করে একটা শেপ নিচ্ছে। এখন আপনার যদি মনে হয় যে না আমার মতো করে আমি শেপ দেব,
তাহলে এই লাইনটাকে ক্লিক করে দিতে পারেন অ্যান্ড এই লাইনটাকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়াতে এইবার এই যে জায়গাটা আছে দেখেন এই দাগ বরাবর যাওয়ার চেষ্টা করছে, দাগ বরাবর যাওয়ার চেষ্টা করছে। আসলে গাইডলাইন দিলে অনেকগুলো দিতে হয়, একটা গাইডলাইন দিলে হইতে চায় না। এইখানে একটা গাইডলাইন দরকার ছিল এরকম, এই যে এই কর্নারে একটা গাইডলাইন দরকার ছিল এরকম, ঠিক আছে। সো এইগুলো আসলে আমরা গাইডলাইন দেওয়ার জন্য ইউজ করে থাকি। যখন আপনারা সারফেস মডেলিংয়ের কাজ করবেন তখন এগুলো নিয়ে হিউজ লেভেলের ক্লাস নিতে হবে। তো আমি চাচ্ছি না যে আপনাদের সময় এখন ওই জায়গায় নষ্ট হোক গাইডলাইনের বিষয়, ঠিক আছে। আমি এখন আপনাদের যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে বাউন্ডারি বস বেসের। এইখানে ক্লিক করলে সেম ভাবেই তৈরি হচ্ছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে আপনার যেইখানে মন চাচ্ছে সেইখানে আপনি বসাচ্ছেন, মানে আপনার কন্ট্রোল করতে মন চাচ্ছে আপনি কন্ট্রোল করতেছেন। যেভাবে কন্ট্রোল করতে মন চায় সেই জায়গা কন্ট্রোল করে আপনি ওকে কনফার্ম করতেছেন। এটা হচ্ছে বাউন্ডারি বস বেসের আর রিভলভ বস বেসের মধ্যে পার্থক্য। তো সোয়েপ্ট বস থেকে সোয়েপ্ট কাট যেভাবে হয়েছে, লফটেড যেভাবে হয় লফটেড কাটও ঠিক সেমভাবে হয়, জাস্ট পার্থক্য হচ্ছে ম্যাটেরিয়ালটাকে রিমুভ করা। বাউন্ডারি বস যেভাবে হয় বাউন্ডারি কাটটাও ঠিক সেমভাবে হয়, পার্থক্য শুধুমাত্র ম্যাটেরিয়াল রিমুভ করা। ওকে, আচ্ছা আমরা ক্লাস আজকে রেকর্ডিংটা এই পর্যন্ত রাখতেছি।